আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের গণিত প্রস্তুতি। আচ্ছা, আমরা গণিতের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বেসিক নলেজ থেকে শুরু করে আমরা প্রতিটা অঙ্ক খুবই সুন্দরভাবে বুঝবো। আচ্ছা, অনেকে শর্টকাট মেথড অনুসরণ করে, হ্যাঁ আমিও শর্টকাট মেথড করাবো, কিন্তু আগে অরিজিনাল নিয়মে বেসিক নলেজ সহকারে শেষ করে তারপর আমি প্রতিটা অঙ্কের আমি শর্টকাট কিভাবে করা যায় আমি দেখিয়ে দেব। কিন্তু অবশ্যই আমার গণিতে ভালো করতে হলে, ম্যাথ পোর্শনে ভালো করতে হলে অবশ্যই আগে বেসিক নলেজ আমাকে নিতে হবে। আচ্ছা, আমরা আগে শুরু করি। আমরা ফার্স্ট টু লাস্ট খুব সুন্দরভাবে দেখব। প্রথমেই আমাদের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে অঙ্কগুলো আসে, এর মধ্যে আমরা যদি ধারাবাহিকভাবে আমরা অধ্যায় কাউন্ট করি তাহলে প্রথমেই আসে কি আমার সংখ্যা। আমরা 1 বাই 1 সবগুলো খুব সুন্দরভাবে দেখব। আচ্ছা, সংখ্যা এখন আমার সংখ্যা বিশ্লেষণ করতে গেলে আমার প্রথমে কি আসবে, আমার আসবে হলো অঙ্ক। তাহলে অঙ্ক কি জিনিস? অঙ্কটা কি জিনিস? আমরা সংজ্ঞা লিখবো, আমরা বিস্তারিত দেখব। বিস্তারিত দেখলে আমার কি পরীক্ষার হলে আমি সুন্দরভাবে উত্থাপন করতে পারবো। আচ্ছা, সংখ্যাটা কি? আসলে অঙ্কটা কি? সংখ্যা গঠন। সংখ্যা গঠন আপনারাও লিখে নেন। হিসাব নিকাশ ও গণনার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে অঙ্ক বলে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখন আমার গণিতে অঙ্ক কতগুলো আছে? গণিতে মোট অঙ্ক আছে কয়টি? 10টি। আচ্ছা, মোট অঙ্ক রয়েছে কতগুলো? 10টি। এখন এই 10টি কি কি অঙ্কগুলো হলো, কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অঙ্কগুলো কি আমার 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, এখন এই 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক আছে, এই অঙ্কগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। আচ্ছা, এই 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে আমরা কি বলবো? সার্থক অঙ্ক। আর এই শূন্যকে আমরা কি বলবো? সহকারী অঙ্ক। তাহলে অঙ্কগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। আমার 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা কি বলবো? সার্থক অঙ্ক। আর 0কে আমরা কি বলবো? সহকারী অঙ্ক। তাহলে অঙ্ক কয় প্রকার? অঙ্ক 2 প্রকার। ওকে, ডান। তাহলে আমরা 1 নম্বর দেবো না, ক খ দেবো, কারণ 1 তো ব্যবহৃত হয়।
স্বার্থ অঙ্ক। আর খ নম্বর কি দেবো আমরা? সহকারী অঙ্ক। আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম সহকারী অঙ্ক 0। আচ্ছা, সার্থক অঙ্ক 0 তো 1 2 3 4 5 6 7 8 9। দেখেন, আমি একদম ডিটেইলস আমি উত্থাপন করতেছি, কারণ আমার এখান থেকে আমার অবজেক্টিভ চলে আসতে পারে। আমার সহকারী অঙ্ক কোনটি? 0। আমার সার্থক অঙ্ক কোনটি? 1 থেকে 9 পর্যন্ত। আমি যদি মুখস্থ করে যাই অনেক নৈবত থেকে সার্থক অঙ্ক কোনটি, এক জায়গায় থাকবে 1, এক জায়গায় থাকবে 5, আমার সমস্যা হয়ে যাবে। আমি যদি একদম বেসিক শুরু করি তাহলে আমার আর কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট। এখন আমরা দেখব সংখ্যা। অঙ্ক গেল, সংখ্যা। আচ্ছা, সংখ্যাটা কি জিনিস? সংখ্যা হলো এক বা একাধিক অঙ্ককে একসাথে আমরা একত্রে আমরা কি বলবো? সংখ্যা বলবো। তাহলে লিখি আমরা এক বা একাধিক অঙ্ককে একত্রে কি সংখ্যা বলা হয়। আচ্ছা, যেমন আমি বলি আমার অঙ্ক কয়টা? 0 থেকে 9 পর্যন্ত। আমার 0 একটা সংখ্যা, আমার 1 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, 9 একটা সংখ্যা, আবার 90 একটা সংখ্যা। তাহলে কি আমার 15 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, আমার 33 একটা সংখ্যা। এর মানে হইল যে আমার এখানে কি একটা অঙ্ক দ্বারা সংখ্যা বোঝাইছে, এখানেও একটা, এখানেও একটা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, আবার 201 একটা সংখ্যা, এখানে 3টা অঙ্ক একটা সংখ্যা বোঝাইছে। আচ্ছা, যার এটা কি শুধু প্রথম স্থানীয় অঙ্ক, এখানে এটা প্রথম স্থানীয়, এটা দ্বিতীয় স্থানীয় অঙ্ক, এখানে প্রথম স্থানীয়, দ্বিতীয় স্থানীয়, তৃতীয় স্থানীয় অঙ্ক। আচ্ছা, দেখেন আমরা একদম মানে ডিটেইলস আমরা তুলে ধরবো। যদি ডিটেইলস আমরা একবার সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় না যে পরীক্ষার মধ্যে কোনো সমস্যা থাকবে। আচ্ছা, সংখ্যা গেল। এখন আমরা কি যাব? আমরা বাস্তব সংখ্যা কি জিনিস সেটা দেখব। ওইটা বুঝে নেই। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি জিনিস? আমার সকল ঋণাত্মক সংখ্যা, মাঝে কি আছে 0, ও সকল ধনাত্মক সংখ্যাকে একত্রে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। মানে কি, যে সকল সংখ্যা আমরা কি সংখ্যা রেখায় ব্যবহার করতে পারি। সংখ্যা রেখায় অবশ্যই দেখছেন একটা 0 থাকে, 0 থাকে। আচ্ছা, সংখ্যা রেখা এরকম একটা সংখ্যা রেখা, এখানে 0, এদিকে -1 -2 -3, এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত। আবার এদিকেও -ইনফিনিটি পর্যন্ত, এদিকে 1 2 3, এরকম করতে করতে কি +ইনফিনিটি পর্যন্ত। মানে এই সংখ্যা রেখায় যে সমস্ত জিনিস আমরা দেখাইতে পারি, কি এদিকে কি ঋণাত্মক সব দেখাইতে পারি, এখানে 0 দেখাইতে পারি, এখানে ধনাত্মক কি সব সংখ্যা দেখাইতে পারি। সো আমার এইগুলাই কি বলবো? আমরা বাস্তব সংখ্যা বলবো। তাহলে আমরা সংখ্যাটা লিখি। একদম প্রাইমারি লেভেলের প্রাইমারি সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক নিয়োগের আমাদের এমসিকিউ থেকে শুরু করে রিটেন পর্যন্ত একদম পুরো প্রিপারেশন নেব, ভাইবা পর্যন্ত ম্যাথের একদম পুরো প্রিপারেশন আমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে সংখ্যাটা লিখি।
শূন্য সহ সকল ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আপনারা দেখেন কত ইজি। অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বাস্তব সংখ্যা বলা হয়। আপনারা দেখেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই সরাসরি কোশ্চেন করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার অ্যান্সার করব, সমস্যা নেই। আমি এটা মুছে দিলাম। আমরা একবারে বলতে পারি কি, সাধারণভাবে বাস্তব জীবনে ব্যবহৃত সকল সংখ্যাই কি বাস্তব সংখ্যা। আচ্ছা, এই বাস্তব সংখ্যার আবার প্রকারভেদ আছে। বাস্তব সংখ্যা কি দুই প্রকার। বাস্তব সংখ্যাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। বাস্তব সংখ্যাগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, কি কি? এক নম্বর হলো মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি সেটা আমরা দেখব। এক নম্বর কি আমার, আচ্ছা এক লিখবো না, আমরা ক লিখবো, কারণ কি এখানে তো এক দুইয়ের হিসাব আছে। মূলদ সংখ্যা। আর খ নম্বর কি দেব, লিখবো অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যাকে আমরা দেখব। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাটা কি? আচ্ছা, মূলদ সংখ্যাকে আমরা একটু ডিটেইলস লিখি তারপরে বলি। মেন কথা কি, যে সংখ্যাকে আমরা কি এ বাই বি আকারে প্রকাশ করতে পারবো তাদেরকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। এখন এ আর বির একটা কন্ডিশন আছে, আমরা লিখি যে সকল সংখ্যাকে এ বাই বি, অনেকে পি বাই কিউ লেখে, এ বাই বি আকারে প্রকাশ করা যায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কি সংজ্ঞা সহ আমি মানে বোর্ডে লিখে দিচ্ছি।
যেন একদম পূর্ণ উপস্থিতি হয়, আমার কোনো বইয়ের দরকার নেই। এভাবে বি আকারে প্রকাশ করা যায় তাদেরকে কি বলবো আমি? মূলদ সংখ্যা সংখ্যা বলে, যেখানে এই একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন ফুলফিল না হলে আমরা এভাবে বি আকারের প্রকাশ মানে লিখলেই আমার কি হবে? মূলদ সংখ্যা হবে না। আচ্ছা, যেখানে এ কি? এ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা, আর বি কি? আমার বি হলো অশূন্য, এর বিটাও পূর্ণ সংখ্যা, এটা অশূন্য পূর্ণ সংখ্যা, অশূন্য শূন্য পূর্ণ সংখ্যা। আমার কি? আমার এ বাই বি আকারে প্রকাশ করার পর আমরা তখনই তাকে মূলদ সংখ্যা বলবো যেখানে এটা হবে একটা পূর্ণ সংখ্যা আর বিটা কি হবে? বিটাও পূর্ণ সংখ্যা, কিন্তু এটা অবশ্যই সবসময় অশূন্য হবে। আচ্ছা, যদি বিটা যদি শূন্য হয় তাহলে আমার এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখন আমরা কি দেখব? অমূলদ সংখ্যা। তার আগে কি, এটা কিছু উদাহরণ আমরা দেখি। সে নিচেই উদাহরণটা দিয়ে দিই, উপরে আমি কি, আমার একটা কি মূলদ সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা? কেন কেন? 1 ইকুয়াল টু 1/1। আচ্ছা, তারপরে আমার যদি 5/7 হয়, এটাও কি মূলদ সংখ্যা? কেন? 5 পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, অশূন্য। আচ্ছা, ঠিক ওরকম আমার যদি এরকম হয় যে √81, √81 কি? আচ্ছা, আপনারা অনেক সময় দেখবেন √2 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, মেন কথা যে যে সকল সংখ্যা পূর্ণবর্গ, যে সকল সংখ্যা পূর্ণবর্গ তাদের বর্গমূলটাও কি আমার মূলদ সংখ্যা। আমার 81 কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর বর্গমূল কত? √81 মানে কত? 9। 9টা কি আমার মূলদ সংখ্যা। আবার এই 9 এর বর্গমূল 3, এই 3টাও কি আমার মূলদ সংখ্যা, কারণ আমরা 9 কি লিখতে পারি? 9 কে লিখতে পারি হলো 9/1, 3 কে কি লিখতে পারি? 9/1। আপনারা দেখবেন। আচ্ছা, এখন আসি আমরা অমূলদ সংখ্যায়। আমরা একবারেই লিখতে পারি, যেহেতু এটা লেখা আছে আমি একটু শর্টকাট করি। অমূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে এ বাই বি আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা কি বলবো? এই যে আমি এটা নীল কালি দিয়ে উল্লেখ করলাম, অমূলদ সংখ্যা বলে। আচ্ছা, আমার কন্ডিশন একটাই, এ হবে কি পূর্ণ সংখ্যা, বি হবে অশূন্য পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন অমূলদ সংখ্যা কি? এখানে উদাহরণ দেখি। আমার √5, √5। আচ্ছা, √5কে আমি কিন্তু এই আকারে প্রকাশ করতে পারি এমনি, যেমন √5/1, কিন্তু আমার এই যে যেখানে কন্ডিশন এ পূর্ণ সংখ্যা, বি অশূন্য পূর্ণ সংখ্যা, আমার এটা অশূন্য পূর্ণ সংখ্যা হয়েছে, কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা হয়েছে না, যেহেতু আমার কি এটা অমূলদ সংখ্যা। √3 √2 সব হলো আমার কি অমূলদ সংখ্যা। আচ্ছা, তারপরে একটা আছে পাই, অনেকে এইভাবে লেখেন, দেখো পাই কি কিন্তু একটা অমূলদ সংখ্যা, এর মান কিন্তু চলতেই থাকে, এ কখনো শেষ হয় না।
যেহেতু চলতে থাকে আমরা এই জন্য আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। আবার আরেকটা জিনিস বলি, আপনার পৌনঃপুনিক আবৃত সংখ্যা এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা নলেজে রাখবে। আচ্ছা, মুছে দিলাম। এখন আমরা আসি মৌলিক সংখ্যায়। মৌলিক সংখ্যাটা কি? একের চেয়ে বৃহত্তর যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ও এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। তাই লিখি, এক হতে বৃহত্তর যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাদেরকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তো যেমন কি 2 ভাগ করা যায়, 5 ভাগ করা যায়, 7 ভাগ করা যায়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আমার অনেক সময় কোশ্চেন আসে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমার কোশ্চেন আসে 1 থেকে 100 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা কতগুলো? এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কি করব? আমি সবগুলাই লিখব, আপনাদের সুবিধার জন্য আমি সবগুলাই লিখব। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? একের চেয়ে বড় যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মানে একদম নিঃশেষে বিভাজন করা যায় না, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। লিখি যে 1 এর চেয়ে বড় যে সকল সংখ্যাগুলোকে, নিজের ভাষায় একদম সংজ্ঞা লিখব, সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে মৌলিক সংখ্যা বলবো। তাদেরকে কি আমার মৌলিক সংখ্যা বলে। এখন মৌলিক সংখ্যা তো আমার অনেক আছে, যেমন কি 2, 4, 6, মৌলিক সংখ্যা হলো 2, 5,
তারপরে 7 ইত্যাদি। আচ্ছা, এখন আমরা দেখব যে কোশ্চেন আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো, ঠিক এরকম। তাহলে আমরা লিখি, আমরা একদম ডিটেইলসে দেখব। 1 থেকে 10 পর্যন্ত দেখব, 10 থেকে 20 পর্যন্ত দেখব, পরে 1 থেকে 50 পর্যন্ত একবারে কাউন্ট করব। দেখি, একটু বড় করে করি। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 এই দুইটা ছাড়া যে সংখ্যা, মানে অন্য যে কোনো সংখ্যাতে যদি ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজন হবে না, তাহলে কি সীমা। আচ্ছা, এখানে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এখানে আমরা মোট বলি, সর্বমোট। আচ্ছা, শূন্য হতে 10 পর্যন্ত আমার কি কি আছে? 2 3 5 7। তাহলে মোট আছে কয়টি? 4টি। দেখেন আপনারা, তাহলে 11 হতে 20 পর্যন্ত কয়টা আছে? কি কি আছে বলেন? 11 আছে, 13 আছে, আর কি আছে? 17 আছে, 19 আছে। কয়টা? 4টা। একুশ হতে 30 পর্যন্ত কয়টা আছে? 21 হতে 30 পর্যন্ত আমার আছে 23। প্রথম আছে কি 23, তারপর আছে 29, আছে হলো 2টা। আচ্ছা, তারপরে 31 থেকে 40 পর্যন্ত কয়টা আছে? 31 থেকে 40 পর্যন্ত আছে হলো আমার 31 নিজেই আছে, তারপরে 37 আছে, 32 33 34 35, না 37 আছে 2টা। তাহলে 41 হতে 50 পর্যন্ত কয়টা? কি কি আছে আমার বলেন? 41 আছে, 43 আছে, 47 আছে। তাহলে হয় না এটা 3টা। তাহলে আমার যদি কোশ্চেন আসে যে 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতগুলো, তাহলে কয়টা হবে? 4 4 8 2 10 2 12 আর 3 15টি। দেখেন বুঝছেন কিনা? তাহলে আমার কি হলো, 0 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 15টি। আচ্ছা, এখন আমরা 51 থেকে 100 পর্যন্ত দেখি। মুছে দিলাম, আপনার স্ক্রিনশট নিয়ে কাজ করবেন। কি কি আছে এখন এখানে লিখে নিই আমি। 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90,
91 থেকে 100। আচ্ছা হ্যাঁ, 51 থেকে 60 পর্যন্ত কি আছে? আছে হলো 53, আর কি আছে? আর আছে 59। তাহলে হলো কয়টা? 2টা। দেখেন আপনারা। তারপরে 61 থেকে 70 পর্যন্ত কি আছে? 61 নিচেই আছে, 67 আছে। তাহলে কয়টা? 2টা। আচ্ছা, 71 থেকে 80 পর্যন্ত কি কি আছে? 71 আছে, 73 আছে, 79 আছে। হলো কয়টা? 3টা। তারপরে কি 81 থেকে 90 কি কি আছে? আছে হলো 83, আছে 89। তাহলে কয়টা হলো? 2টা। তারপর 91 থেকে 100 পর্যন্ত কি আছে? শুধু 97, মানে কয়টা হলো? 1টা। তাহলে টোটাল কয়টা হলো 51 থেকে 91 পর্যন্ত? 2, 4, 7, 10। কয়টা হলো? 10টি। আচ্ছা, এখন আমার তাহলে আপনার কয়টা হলো? 1 থেকে 100 পর্যন্ত কয়টা হলো? টোটাল 15 আর যোগ 10, 25টি। যদি আসে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? আমার 25টি। আচ্ছা, এখন এগুলো একটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। আমি এটা মানে মোবাইল সংখ্যার মতো আপনারা মনে রাখবেন। এইটা মনে রাখলে 1 থেকে 10 পর্যন্ত কত, 20 থেকে 21 থেকে 30 পর্যন্ত কয়টা আছে সবগুলো আপনি পাবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এক হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার উপায়। একদম মোবাইলের নাম্বার যেভাবে মনে রাখবেন ঠিক ওইভাবে মনে রাখবেন। আচ্ছা, আমি লিখি 4, 4, 2, 2, 3, 2, 2, মানে 344, 22, 322, 321। তাহলে কয়টা হলো? 8, 10, 12, 15, 19, 21, সরি 4, 8, 10, 12, 15, 15 আর 4, 19, 22 আর 3, 25। 25টি। আপনারা কি 44, 22, 322, আমি যেভাবে মনে রাখছি 321, 25টি। আচ্ছা, এখন আমরা দেখব যে 100 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে সেটা একটু দেখব। তাহলে আমরা আমি খুব ধীরস্থিরভাবে একদম মানে অঙ্কে আপনাদের পাকা বানানোর জন্যই আমার আসলে এভাবে ধীরেভাবে নেয়া। দ্রুত করলে অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। আপনারা যদি বেসিক নলেজ নিতে পারেন অঙ্ক কোনো বিষয় না, আর যদি একদম শুধু শর্টকাট প্রথমে শিখে যান কিচ্ছুই পারবেন না পরে। তাহলে 101 থেকে 110, 121 হতে 130, 140, 150 পর্যন্ত কি কি আছে? 101 থেকে 110, 101, 103, 107, 109, 4টি। আচ্ছা, তারপরে 111 থেকে 120 আছে 113, এখানে কয়টি? 1টি।
তারপরে 121 হতে 130 পর্যন্ত কতগুলো আছে? একটা আছে 127। আচ্ছা, 131 হতে 140 আছে কি? 131, 137, 139। তাহলে কয়টা হলো? 3টা। আর 141 থেকে 150 পর্যন্ত আছে হলো 149, আছে একটা। তাহলে মোট কয়টা হইলো? 4 আর 1 5, 6, 6 4 10, 10টি। আচ্ছা, তাহলে আমার এখানে আমি একটু এডিট করে যাই। 101 হতে আমার এখানে 200 পর্যন্ত। তাহলে আমার কত? 4, 4 1 1, 4 1 1 3 1। আচ্ছা, বাকিগুলো আমরা পরে লিখতেছি। এখন আমাদের কত? 151 থেকে 200 পর্যন্ত। একশো 51 থেকে 160, 161 থেকে 170, 171 থেকে 180, 181 থেকে 190, 191 থেকে 200। আচ্ছা, এখন 151 থেকে 160 পর্যন্ত কি কি আছে? আছে হলো আমার 151, 157, 2টা। তারপরে 161 থেকে 170 কি কি আছে? 163, 167 আছে কয়টা? 2টা। তারপরে 171 থেকে 180 আছে হলো 173, আর হলো কত? 179, 179, 2টা। তারপরে 181 থেকে 190 পর্যন্ত কতগুলো আছে? 181, একটা। 191 থেকে 200 পর্যন্ত কয়টা আছে? আছে হলো 191, 193, 197, 199, 4টা। তাহলে টোটাল কয়টা হলো? 1 2 3 6টা, 10 11টা। তাহলে আমার কি হইলো? এখানে 2 2 2 1 4 ইকুয়াল টু আমার হচ্ছে কয়টা? 4 5 6 9 10 12 14 16 17 21। তাহলে হইলো কয়টা? 21টা। আচ্ছা, এখন আমাদের আরো কিছু আমরা তথ্য জানি যেগুলো মনে রাখা খুবই ভালো। আমি এখানে লিখি, জেনে রাখা ভালো, এগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে। আমরা 1 থেকে 100, 1 থেকে 200 আমরা পারলাম। তাহলে 1 থেকে 500 পর্যন্ত হতো। 1 হতে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা ইকুয়াল টু কত? 95টি। 95টি। আচ্ছা, 1 থেকে 1000 পর্যন্ত কত? 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 168টি। কয়টা? 168টি। 1 হতে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 669টি। 669, 669টি।
এগুলো মনে রাখবেন, কারণ যে কোনো সময় কোনো অবজেক্টিভে চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাব হলো উৎপাদক আর মৌলিক উৎপাদক কি জিনিস, এটা মুছে দিলাম। উৎপাদক ও মৌলিক উৎপাদকের ব্যাপারে উৎপাদক কি, আমি যদি একটা সংখ্যাকে, এটা যেটা সিম্পল, একটা সংখ্যাকে যদি আমি বিভাজন করি মানে গুণাকারে, ধরলাম কত, ধরলাম হলো 15, কত হয় 3 গুণন 5, বিভাজন করলাম না, তাহলে কি আমার এগুলো দিয়ে কি এটা কি নিঃশেষে ভাগ যায়, এটা দিয়েও কি আমার নিঃশেষে ভাগ যায়, এইগুলোকে আমরা কি বলবো, এই 15 এর উৎপাদক, এই 3 5 কি বলবো আমরা, 15 এর উৎপাদক। আচ্ছা, আর মৌলিক উৎপাদক কি, যদি এই যে এইগুলা যদি আমার মৌলিক হয় তখন আমরা কি বলবো, এগুলোকে মৌলিক উৎপাদক। যদি এগুলো আমার মৌলিক সংখ্যা হয় তখন আমরা কি বলবো, মৌলিক উৎপাদক। আচ্ছা, এখন আমরা সংজ্ঞা লিখি। একটি সংখ্যা দ্বারা অপর একটি সংখ্যা, আমার কিছু গাইড আছে, কিছু নোটশিট আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি মেইলে পাঠিয়ে দেবো কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। দ্বারা অপর একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হলে প্রথম সংখ্যাকে, মানে এই যে একটি সংখ্যা যেটা দ্বারা ভাগ করব, প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যার কি বলবো, উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক বলবো। উৎপাদক বা গুণনীয় বা ভাজক বলে। না বুঝলে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই উৎপাদক যদি এখন কি হয়, মৌলিক সংখ্যা হয়, তখন আমরা তাকে কি বলবো, মৌলিক উৎপাদক। আচ্ছা, উৎপাদক মৌলিক সংখ্যা হলে আমরা কি বলবো, ওই উৎপাদককে মৌলিক উৎপাদক বলে। দেখেন, আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ যদি বলি, ধরলাম 35 কি 5 গুণন 7, তাহলে কি হইল, আমার এই 35 এর উৎপাদক কি 5 ও 7, 5 ও 7 কি 35 এর উৎপাদক। এখন এগুলো চেক করে এটা কি আমার মৌলিক উৎপাদক, এটা কি এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, সুতরাং কি এই উৎপাদকগুলো কি আমার 5 ও 7 কি মৌলিক উৎপাদক। আচ্ছা, এখন আমরা যাব সহমৌলিক কি জিনিস। সহ মানে কি, মানে কারোর সাথে আর কি সম্পর্ক হবে অবশ্যই, মানে যেহেতু সহ আছে সেহেতু কি এখানে মিনিমাম 2টা থাকবে। আচ্ছা, তাহলে আমি যাই, আরেকটার সাথে এখানে একটু বিবেচনা করা হবে। সহমৌলিক মানে 2টা সংখ্যা থাকবে,
দুইটা সংখ্যার যে উৎপাদক বা গুণনীয়ক, যেটা আমরা একটু আগে দেখলাম, এই উৎপাদক বা গুণনীয়ক মানে এক বাদ দিয়ে আর কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকবে না। মানে দুইটা সংখ্যার মধ্যে, দুইটা সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে শুধু সাধারণ গুণনীয়ক কি শুধু এক থাকবে, এক বাদ দিয়ে আর কোনো কিছুই থাকবে না। তখন ওই দুইটাকে আমরা কি বলবো? সহমৌলিক। মানে ওই দুটার মধ্যে কমন শুধু কি থাকবে? এক থাকবে। তাহলে আমরা লিখি, দুটি সংখ্যার মধ্যে যদি এক ব্যতীত, দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে আমরা কি বলবো? সংখ্যা দুটিকে পরস্পর সহমৌলিক বলবো। সংখ্যা দুটিকে পরস্পর সহমৌলিক বলে। তাহলে দেখি, আমরা সংখ্যা দুটি দিলাম 16। 16 কি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4 8 16। আচ্ছা, আবার দিলাম 15। 15 কত? 3 গুণন 5। আচ্ছা, এর সাথে কি আমার 1 গুণ করা যায়? কোনো সমস্যা আছে? নাই। এখানে কি 1 গুণ করা যায়? কোনো সমস্যা আছে? নাই। তাহলে কি এই দুটোর মধ্যে কমন আছে কত? 1। বাকি কোনো কিছু কমন আছে? নাই। সুতরাং আমরা বলতে পারি কি 15 আর 16 পরস্পর সহমৌলিক। আচ্ছা, এখন আমরা একটু ভাগের দিকে যাই। বিভাজ্যতা দেখো তোমরা, আপনারা দেখেন, সরি, এখন আমরা বিভাজ্যতা, এখন বিভাজ্যতায় যখন যাব তখন আমার কি কি অপশন আসবে? আমার কি আসবে? ভাজ্য, আমার আসবে হলো ভাজক, আমার কি ভাগশেষ। আচ্ছা, আর কি আসতে পারে? হ্যাঁ, ভাগশেষের আগে আমার ভাগফল আসতে পারে। এর আগে আমার আসবে কি? ভাগফল। আচ্ছা, তাহলে আমার ভাজ্যটা কি, ভাজকটা কি, আর ভাগফল কি, ভাগশেষে আমরা দেখতেছি। আমার হলো প্রথমে ভাজ্য। ভাজ্যটা হলো যে রাশিকে ভাগ করা হয়, যে রাশিকে ভাগ করা হয় তাকে কি বলবো আমরা? যে রাশিকে ভাগ করা হয় তাকে আমরা বলবো ভাজ্য, তাকে ভাজ্য বলে। আচ্ছা, আর ভাজক কি? আমি যে রাশি দ্বারা ভাগ করব। ভাজক কি? যে রাশি দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। আচ্ছা, গেল। আমার ভাগফল কি? আমার ভাগফল হলো আমি ভাজ্যকে ভাজক দ্বারা যদি ভাগ করি তাহলে আমি যে পূর্ণ সংখ্যা পাবো, নিঃশেষে বিভাজ্য আমার নাও হইতে পারে, এটা বলবো। ভাগফল, ভাগফলটা কি? ভাজ্যকে ভাজ্য দ্বারা ভাগ করলে যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল
বলে। ভাগফল পেলাম, এখন এখন ভাগশেষটা কি? আচ্ছা, এই যে পূর্ণ সংখ্যায় যে পাওয়া গেল বিভাজ্য করার পর, আচ্ছা এখন আমার সব সময় নিঃশেষে বিভাজ্য হয় না। এই পূর্ণ সংখ্যা পাইলাম কিন্তু নিঃশেষে বিভাজ্য হইল না, এই জন্য লাস্টে যে পরিমাণ কিছু থেকে থাকে ওটাকে আমরা কি বলবো? ভাগশেষ বলবো। আচ্ছা, তাহলে ভাগশেষ কি লিখব? ভাজ্যকে ভাজ্য দ্বারা পূর্ণ সংখ্যায় বিভাজনের পূর্ণ সংখ্যার বিভাজনের পর যা অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলবো? ভাগশেষ বলে। তাকে ভাগশেষ বলে। এখন আমরা একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমার হলো কত? 17। 17কে আমার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আছে? 3 5 15। আচ্ছা, এখানে বিয়োগ করে থাকে কত? 2। আচ্ছা, তাহলে এইটা কি আমার? এটা হলো ভাজক, এটা কি? ভাজ্য, এটা কি? ভাগফল, এটা কি? ভাগশেষ। আচ্ছা, এটাকে আমরা একটু সরিয়ে লিখি, নিজের জন্য একটা লাইন লিখতে পারে, ভাগশেষ। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি? যদি নিঃশেষে বিভাজিত হয়ে যায়, যদি এটা আমার 15 থাকতো তাহলে কি এটা পাইতাম না? আচ্ছা, লিখি যে ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় নিঃশেষে বিভাজ্য হলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য সমান সমান কি হবে? এইটা গুণন এইটা, এটা তো শূন্য, তাহলে ভাজক গুণন ভাগফল। আচ্ছা, আর 2 নম্বর কি? ভাগ প্রক্রিয়ায় নিঃশেষে বিভাজ্য না হলে কি হবে? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আপনারা দেখেন আমার কি, এটা যেহেতু নিঃশেষে বিভাজ্য হয় নাই, এইটা গুণন এইটা যোগ এইটা সমান ভাজ্য। আচ্ছা, আমি মুছে ফেলি। এখন আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা খাতায় তুলে নিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা যাব হলো জোড় বিজোড়, যুগ্ম অযুগ্ম সংখ্যা আর কি। যুগ্ম বা জোড় সংখ্যা, আর একটা কি? অযুগ্ম বা বিজোড় সংখ্যা। এটা কি? আমরা জানি জোড় মানে কি? 2 দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কি? যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে আমরা কি বলবো? জোড় সংখ্যা বলবো বলে। তাহলে কি কি জোড় সংখ্যা হইতে পারে? যেমন কি কি? 2 4 6 8
আর অযুগ্ম বা বিজোড় সংখ্যা এটা মুছে ফেলি। অযুগ্ম অথবা বিজোড় সংখ্যা আমার কি যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাদের কি আমরা কি বলবো, বিজোড় সংখ্যা বলে বা অযুগ্ম সংখ্যা বলে যেমন কি 1, 3, 5, 7 ইত্যাদি। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হইতে পারে না যে দুইটা জোড় সংখ্যা যোগ করলে আমার যোগফলটা কি হবে, জোড় হবে না বিজোড় হবে? একটা জোড় একটা বিজোড় যোগ করলে সেটা কি হবে, জোড় হবে না বিজোড় হবে? গুণ করলে কি হবে? এগুলা আমাদের জেনে রাখা উচিত, এগুলো অবজেক্টিভে আসতে পারে। আচ্ছা, তাহলে দেখি, এগুলো আলাদা নোট ডাউন করে রাখবেন। আচ্ছা, তাহলে জোড় সংখ্যা জোড় সংখ্যা দুইটা জোড় সংখ্যা যোগফল কি আমার সর্বদাই জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যা একটা জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যা যোগফল কি সর্বদাই একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা ইকুয়াল টু কি বিজোড় সংখ্যা। আচ্ছা, দুটি বিজোড় সংখ্যার যোগফল কি সর্বদাই জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান সমান কি জোড় সংখ্যা। এখন আমরা গুণের ক্ষেত্রে দেখি কি হয়। দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা কি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা গুণন জোড় সংখ্যা ইকুয়াল টু কি জোড় সংখ্যা। এগুলা অবশ্যই মনে রাখবেন। জোড় সংখ্যা গুণন বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা আরেকটা বিজোড় সংখ্যার সাথে গুণ করলে কি হবে, সর্বদা জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা গুণন বিজোড় সংখ্যা ইকুয়াল টু কত জোড় সংখ্যা, মনে রাখবেন। আচ্ছা, আর দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই কি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা গুণন বিজোড় সংখ্যা ইকুয়াল টু কি সর্বদাই বিজোড় সংখ্যা। আচ্ছা, এগুলো অবশ্যই মনে রাখবেন, জাস্ট একবার দুইবার পড়লে হয়ে যাবে। আচ্ছা, আমরা এরপরের লেকচারে এই সংখ্যা রিলেটেড যে প্রবলেম আছে আমরা ইনশাআল্লাহ A to Z প্রবলেমগুলো সমাধান করব। আজকে এ পর্যন্তই। আর নতুন ভিডিও আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।